হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বিটেক। আজকের ভিডিওটা প্রিভিয়াস ভিডিওর কন্টিনিউশন। প্রিভিয়াস ভিডিওতে আমরা সাউন্ডের ইম্পর্টেন্ট কিছু টপিক ডিসকাস করেছিলাম। আজকে যে বাকিগুলো আছে সেগুলো আজকে আমরা ডিসকাস করব। হ্যাঁ, ভিডিওটা এন্ড অফ দেখবে, কারণ অনেক ইনফরমেশন তোমরা জানতে পারবে। তাহলে চলো স্টার্ট করি। ফার্স্ট অফ অল, স্পিড অফ সাউন্ড। নর্মাল রুম টেম্পারেচারে সাউন্ডের স্পিড কত? 343 মিটার পার সেকেন্ড। আর এটাকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করি তাহলে অ্যাপ্রক্স এই স্পিড দাঁড়ায় 1200 কিলোমিটার পার আওয়ার। এই যে স্পিড অ্যাপ্রক্স 1200 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমরা একটা নাম দিই ম্যাক 1। যারা গেম খেলো বা যারা ডিফেন্স নিউজ ফলো করে তারা এই নামটা শুনে থাকবে, ম্যাক। এটা স্পেশালি মিসাইল বা এয়ারক্রাফট, যেগুলো থেকে ফাইটার এয়ারক্রাফট, তাদের স্পিডকে কম্পারিজনের জন্য এই টার্মটা ইউজ করা হয় যে এই ফাইটার এয়ারক্রাফটটা এত ম্যাকের, হ্যাঁ, বা এই মিসাইলটা এত ম্যাক স্পিডে ওড়ে। আর এই ম্যাক নাম্বারের উপর ডিপেন্ড করে আমরা 4টে ক্যাটাগরিতে ভাগ করি যে কোনো ভেহিকেল। সেগুলো কি হচ্ছে সাবসনিক, ট্রান্সসনিক, সুপারসনিক, হাইপারসনিক। ট্রান্সসনিক কোনটা? সাউন্ডের স্পিডকে এটাকে ম্যাক 1 কনসিডার করে আমরা কি করি, ট্রান্সসনিক আমরা সেই সমস্ত ভেহিকেলকে বলি যাদের স্পিড লেস দেন 1 ম্যাক। ট্রান্সসনিক হচ্ছে সেই সমস্ত ভেহিকেল যাদের স্পিড হচ্ছে ইকুয়াল টু 1 ম্যাক। ক্লিয়ার? সুপারসনিক হচ্ছে সেই সমস্ত ভেহিকেল বা এয়ারক্রাফট বা মিসাইল whatever যাদের স্পিড গ্রেটার দেন 1 ম্যাক হয়। আর হাইপারসনিক হচ্ছে গ্রেটার দেন 5 ম্যাক। আচ্ছা, আশা করি তোমরা ব্রহ্মসের নাম শুনেছো। হ্যাঁ, ব্রহ্মস হচ্ছে ইন্ডিয়ান আর্মি। ব্রহ্মস হচ্ছে আমাদের এই ক্যাটাগরিতে পড়ে সুপারসনিক ভেহিকেল, কারণ এর স্পিড ম্যাক 1-এর বেশি আর 5 ম্যাকের কম। আর যে সমস্ত মিসাইল বা এয়ারক্রাফট 5 ম্যাকের উপরে তাদেরকে আমরা হাইপারসনিক বলি। রাইট নাও ওয়ার্ল্ডে শুধু একমাত্র রাশিয়ার কাছে সুপারসনিক হাইপারসনিক মিসাইল আছে। অ্যাকচুয়ালি রাশিয়ার কাছে 3 রকমের হাইপারসনিক মিসাইল আছে। একটা কিঞ্জল, সেকেন্ড হচ্ছে অ্যাভেঞ্জার, আর থার্ড হচ্ছে জেরকন। এবার আমি একটু মুছছি এটা। আচ্ছা, সাউন্ডের স্পিড ক্যালকুলেট করার সময় আমরা দেখি রুম টেম্পারেচার বা বিভিন্ন রকম টেম্পারেচারে আমরা দেখি যে 20 ডিগ্রি টেম্পারেচারে বা 30 ডিগ্রি বা 25 ডিগ্রিতে। অ্যাকচুয়ালি সাউন্ডের স্পিড কী হয় টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। মেনলি 3টে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এই 3টে মনে রাখবে। একটা হচ্ছে মিডিয়াম, সেকেন্ড হচ্ছে টেম্পারেচার, আর থার্ড হচ্ছে হিউমিডিটি। মিডিয়ামের মধ্যে কি সলিড মিডিয়ামে সাউন্ড ম্যাক্সিমাম ট্রাভেল করে, আর সব থেকে কম করে মিনিমাম করে গ্যাসিয়াস মিডিয়াম, তাই তো? আর টেম্পারেচারের সাথে সাউন্ডের স্পিড ডাইরেক্টলি প্রপোর্শনাল। যেরকম ডাইরেক্টলি প্রপোর্শনাল, টেম্পারেচার যদি বাড়ে স্পিড অফ সাউন্ড বাড়ে, আর টেম্পারেচার যদি কমে সাউন্ডের স্পিড কমে, ডাইরেক্টলি প্রপোর্শনাল। সেম হিউমিডিটির ক্ষেত্রে, হিউমিডিটি যত বাড়বে স্পিড তত বাড়বে সাউন্ডের, আর হিউমিডিটি যত কমবে সাউন্ডের স্পিড তত কমবে। এখান থেকে একটা কোশ্চেন আসে যে নর্মাল ড্রাই ডেতে সাউন্ডের যা স্পিড থাকে হিউমিডিটিতে তার থেকে সাউন্ডের স্পিড বেশি হয় কেন? রিজন হচ্ছে এটা যে সাউন্ডের স্পিড হিউমিডিটির সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। হিউমিডিটি যত এয়ারে বাড়বে স্পিড তত বাড়বে।
আর আরেকটা ফেভারিট কোশ্চেন থাকে অলমোস্ট সব টিচারের, সেটা হচ্ছে আমরা প্রিভিয়াস ভিডিওতে ইকো পড়েছি, তাই তো? সেখান থেকে একটা কোশ্চেন আছে যে একটা ইকো হওয়ার জন্য মিনিমাম সাউন্ড সোর্স থেকে রিফ্লেক্টর ওয়ালের ডিস্টেন্স কতটা হতে হবে মিনিমাম। ম্যাক্সিমাম তো অনেক কিছু হতে পারে, হ্যাঁ, মিনিমাম কতটা হতে হবে, তো সেটা আমরা ক্যালকুলেট করবো সাউন্ডের স্পিড কিভাবে। নর্মাল রুম টেম্পারেচারে এই স্পিড সাউন্ডের 343 মিটার পার সেকেন্ড। এটাকে ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা কি করি, রাউন্ড ফিগার করি। 340 মিটার পার সেকেন্ড। এবার তাহলে 1 সেকেন্ডে সাউন্ড 340 মিটার ট্রাভেল করে, তাই তো? আর আমাদের দুটো সাউন্ডকে আলাদা আলাদাভাবে ডিস্টিংগুইশ করার জন্য কতটা টাইমের রিকোয়ারমেন্ট হয়, সেটা হচ্ছে 0.1 সেকেন্ড, মানে 1/10 সেকেন্ড। সেটাকেই তো আমরা বলি পারসিস্টেন্ট অফ সাউন্ড, তাই তো? তাহলে 1 সেকেন্ডে 340 মিটার যায়, তাহলে 0.1 সেকেন্ডে কত যাবে ডিভাইডেড বাই 10, তাহলে 34 মিটার। তাহলে এই ডিস্টেন্সটা কভার করবে বা করতে হবে যদি আমাকে ইকো শোনার জন্য। 34 মিটার কি আমার সাউন্ড সোর্স থেকে রিফ্লেক্টর ওয়ালে যাওয়া আর সেখান থেকে বাউন্স ব্যাক করে আসা, তাই তো? মানে যাওয়া আর আসা টোটাল দুটো ডিস্টেন্স মিলিয়ে 34 মিটার হতে হবে। তাহলে সিঙ্গেল কত যাবে একটা ডাইরেকশনে বাই 2 কাটলে কত হয় 70, মানে মিনিমাম আমার 70 মিটার দরকার। তাহলে একটা ইকো হওয়ার জন্য নর্মালি 70 মিটার আমার দরকার পড়ে। এবার এখানে তোমাদের মনে হতে পারে আচ্ছা 70 মিটার, তো 70 মিটার যদি ফুটে কনভার্ট করি আমি, তো অলমোস্ট ওই 50 to 55 ফিট সামথিং এরকম কিছু একটা হবে। এই ডিস্টেন্স অনেক ছোট না? আমরা সিনেমা হল বা বড় বড় অফিসের কনফারেন্স রুম থেকে অনেক বড় হয়, তাহলে সেখানে ইকো হয় না কেন? সিনেমা হলে তো ইকো হওয়ার কথা, বা যেগুলো ড্রামা থিয়েটার আছে সেগুলোতে ইকো হওয়ার কথা, বাট সেগুলোতে ইকো হয় কেন? সেগুলোতে ইকো হয় না, তার কারণ হচ্ছে যদি তোমরা খেয়াল করে থাকো বা নেক্সট টাইম যখন যাবে যদি তোমরা খেয়াল করো, নর্মাল রুমে আমাদের বাড়িতে কি হয়, ওয়ালগুলো বা সিলিং আমাদের পুরো ফ্ল্যাট হয়, স্মুথ সারফেস। বাট সিনেমা হল বা যে কোনো থিয়েটারে বা বড় বড় কনফারেন্স রুমে কোনো সময় ওয়াল স্মুথ একদম রাফ, একদম স্মুথ বা প্লেন হয় না, বিভিন্ন রকম দেখে প্যাটার্ন করা থাকে, ডিজাইন করা থাকে। অ্যাকচুয়ালি ডিজাইনগুলো দেখার জন্য না, মানে দেখতে সুন্দর হবে তার জন্য ডিজাইনগুলো করা থাকে। তার কারণ হচ্ছে যখন ওই ডিজাইন ওই প্যাটার্নগুলোতে সাউন্ড যখন রিফ্লেক্ট করবে তখন বাউন্স ব্যাক করে আসতে পারবে না, একটা সিঙ্গেল ডাইরেকশনে আসবে না, বিভিন্ন ডাইরেকশনে যাবে। আর সঙ্গে কি থাকে, সেই মেটেরিয়ালগুলো এমন টাইপের মেটেরিয়াল থাকে যারা সাউন্ড ওয়েভকে অ্যাবজর্ব করতে পারে, ম্যাক্সিমামটা অ্যাবজর্ব করে যায়। আর যেগুলো রিফ্লেক্ট করে সেগুলো কি, সেগুলো কোনো একটা সিঙ্গেল পার্টিকুলার ডাইরেকশনে রিফ্লেক্ট করে না, সেগুলো চারিদিকে রিফ্লেক্ট করে। ওই জন্য আমরা সিনেমা হলে গিয়ে আমরা কোনো সময় ইকো পাই না, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়ে যায়। নেক্সট টপিক আমাদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। সাউন্ড প্রোডাকশনের মেথডের উপর ডিপেন্ড করে মেনলি ইনস্ট্রুমেন্টকে আমরা তিন রকম পার্টে ডিভাইড করা হয়। একটা হচ্ছে স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, সেকেন্ড হচ্ছে উইন্ড ইনস্ট্রুমেন্ট, আর থার্ড হচ্ছে পারকাশন ইনস্ট্রুমেন্ট। স্ট্রিং ইনস্ট্রুমেন্ট কোনটা? যে সমস্ত ইনস্ট্রুমেন্টের স্ট্রিংয়ের ভাইব্রেশনে সাউন্ড প্রোডাকশন হয়, যেরকম গিটার, ভায়োলিন, বীণা এটসেট্রা। উইন্ড ইনস্ট্রুমেন্ট, উইন্ড ইনস্ট্রুমেন্ট হচ্ছে সেই সমস্ত ইনস্ট্রুমেন্ট যেখানে এয়ার কলামের ভাইব্রেশনে সাউন্ড প্রোডাকশন হয়, যেরকম কি স্যানাই, তারপর ট্রাম্পেট, ফ্লুইট, এগুলো মাউথ অর্গান। আর থার্ড হচ্ছে থার্ড অ্যান্ড লাস্ট পারকাশন ইনস্ট্রুমেন্ট। পারকাশন ইনস্ট্রুমেন্ট কোনগুলো? যেগুলো হিট করলে, হ্যাঁ, যেখানে হিট করলে ভাইব্রেশন হয় সাউন্ড প্রোডাকশন হয়, সেগুলো লাইক তবলা, ড্রাম, আর আর কি আছে, মিডল এটসেট্রা। নেক্সট টপিক হচ্ছে হিয়ারিং রেঞ্জ। আমরা অলরেডি প্রিভিয়াস ভিডিওতে কি জেনেছি, অডিবল রেঞ্জ কোনটা? 20 হার্টজ টু 20,000 হার্টজ। বাট এটা কি, এটা হচ্ছে টেকনিক্যাল স্কেল। হ্যাঁ, ডে টু ডে লাইফে আমরা এই স্কেলটাকে ইউজ করি, আমরা তার বদলে ইউজ করি ডেসিবেল, ডেসিবেল স্কেলকে। আশা করি এটার নাম তোমরা শুনেছো, ডেসিবেল স্কেল।
এই ডেসিবেল স্কেলটা কি ডিনোট করে? সাউন্ডের ইন্টেন্সিটিকে ডিনোট করে, যে একটা সাউন্ড কতটা ইন্টেন্স। আর এই স্কেলটা কি? এই স্কেলটা আলেকজান্ডার গ্র্যাহাম বেল, উনার নামে এই স্কেলটা তৈরি করা হয়েছে। উনি হলেন ইনভেন্টর অফ টেলিফোন। আর এই ডেসিবেল স্কেলে আমরা মোটামুটি আমাদের দেখবে বইয়ে একটা চার্ট থাকে, হ্যাঁ, সেই চার্টটা একটু মুখস্থ করতে হবে। কি এরকম? নর্মাল হুইসপার হচ্ছে 30 ডেসিবেলের, এভারেজ হাউস নয়েজ সাধারণত 40 ডেসিবেলের হয়, নর্মাল কনভারসেশন বন্ধু বান্ধবদের অলমোস্ট 50 ডেসিবেলের হয়, সেটা আলাদা জিনিস, আমাদের কনভারসেশন অনেক হাই হতো। এবার কিন্তু যদি 80 টু 85 ডেসিবেল উপরে যদি কোনো নয়েজ চলে যায়, তাহলে সেটা আমাদের হিয়ারিং এর জন্য প্রবলেমেটিক হয়, মানে আমাদের জন্য পেইনফুল হয়। আর এর উপরে সাউন্ডকে আমরা সাধারণত নয়েজ বলে থাকি। আর এর উপরে বেস করে আমাদের নেক্সট টপিক নয়েজ পলিউশন, তাই তো? নয়েজ কি? হোয়াট ইজ নয়েজ? নয়েজ হচ্ছে আনপ্লেজেন্ট আর আনওয়ান্টেড সাউন্ডকে আমরা নয়েজ বলি, যেটা আমাদের মেন্টাল বা ফিজিক্যাল স্ট্রেস দেয় বা হিয়ারিং এর প্রবলেম করে। এবার নয়েজের সোর্স কি? হোয়াট ইজ দ্য সোর্স অফ নয়েজ? নয়েজের সোর্স ট্রাফিক হতে পারে, বড় বড় কনস্ট্রাকশন সাইট হতে পারে, বা যেগুলো মাইন্সগুলো আছে যেখানে বড় বড় এক্সপ্লোশন হয় সেগুলো হতে পারে, বা ইন্ডাস্ট্রিয়াল সাইট হতে পারে। আর কি আমাদের বাকি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড বলতে পারছি না। আমাদের মালদাতে সব থেকে নয়েজের সব থেকে মেন প্রবলেম কি? ডিজে, তাই তো? হ্যাঁ, ডিজে উইথ ভোজপুরি সং, তাই না? এবার হাসি পেয়ে গেল তো না ভোজপুরি সঙ্গের নাম শুনে? ঠিক আছে, ভোজপুরি থেকে এখানে দেখো ভোজপুরি সঙ্গে এক্সামে আসবে না, মানে এগুলো এক্সামে আসবে, হ্যাঁ, ঠিক আছে, বেশি ডার্ক নেই, যার চোখে আন্ডারে পড়ে যাচ্ছে এবার। চলো, এফেক্টস। এফেক্ট কি? কিভাবে আমরা নয়েজকে, নয়েজে আমাদের কি কি প্রবলেম হয়, তাই তো? ফার্স্ট অফ অল কি? হিয়ারিং প্রবলেম, হিয়ারিং লস। সেকেন্ড কি? স্ট্রেস দেয়। আর থার্ড থার্ড হচ্ছে স্লিপ ডিস্টারবেন্স। দেখেছোই তো, সামনে পুজো আসছে, গান টান বাজলে কি হবে? আমাদের ঘুমের প্রবলেম হবে, তাই না? আর লাস্টে কি? কন্ট্রোল। কিভাবে কন্ট্রোল করবো? হ্যাঁ, সাউন্ড প্রুফিং। বড় বড় যেগুলো আমাদের স্টুডিও আছে বা যেগুলো ডিস্ক আছে, সেই সমস্ত জায়গায় কি হয়? সেখানে লাউড নয়েজ হয়, সেখানে কি সাউন্ড প্রুফিং করা হয় যাতে করে ভেতরের আওয়াজ বাইরে না যায়। বা বড় বড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কি হয়? সাউন্ড প্রুফিং করে রাখা হয় যাতে করে ভেতরের আওয়াজ বাইরে না যায় বা বাইরের আওয়াজ ভেতরে না যায়, ভাইস ভার্সা। আর আরেকটা আরেকটা হচ্ছে রেগুলেশন কি? সেটা হচ্ছে গভর্নমেন্ট রুল। আমাদের বিভিন্ন জায়গায় দেখেছো, বড় বড় হাইওয়ে বা এক্সপ্রেসওয়েগুলোতে বা লোকালিটির মধ্যে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের সাইলেন্স জোন করা হয় বা নো হর্ন জোন যেখানে থাকে, স্পেশালি স্কুল, কলেজ বা হসপিটাল, নার্সিংহোমগুলোতে, যাতে করে সেখানকার মানুষগুলো খুব প্রবলেম না হয়। আর আরেকটা গভর্নমেন্টের নতুন ইনিশিয়েটিভ, এটা বেশ কয়েক বছর ধরে করেছে, যারা স্পেশালি হাইওয়ে বা এক্সপ্রেসওয়ে দিয়ে যাতায়াত করেছে বা দেখেছো, তারা দেখবে যে এক্সপ্রেসওয়ে বা হাইওয়ে দুটো সাইডে বড় বড় গাছ প্লান্ট করা হয়। আর স্পেশালি ডিভাইডারের মাঝে বুশি অনেক ঝাড়ঝোপযুক্ত গাছ প্লান্ট করা হয়। সেগুলো শুধু এনভায়রনমেন্টের কথা চিন্তা করে না, হ্যাঁ, বিউটিফিকেশন একটা আছে, দেখতে সুন্দর লাগে বা এয়ার পলিউশন কমায়, সেটা তো আছে। তার সাথে কি হয়? লার্জ ট্রিগুলো আমাদের কুশনের কাজ করে, সাউন্ডকে রিফ্লেক্ট করে বাউন্স ব্যাক করতে দেয়। ঠিক আছে, এটাকে গ্রিন মফলার বলে। আমি একটা ছবি লাগিয়ে দেবো, তোমরা তাহলে দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, আশা করি এটুকুটা ক্লিয়ার হয়েছে। যদি না হয় একবার পজ করে একটু দেখবে। চলো এবার আমরা নেক্সট টপিকে যাই। আমাদের নেক্সট টপিক হিয়ারিং এ হিউম্যান এয়ার। আমাদের সেন্স অর্গান কি? সাউন্ডের এয়ার, তাই তো? এবার এয়ারকে মেনলি আমরা তিনটে ভাগে ভাগ করি: আউটার এয়ার, মিডল এয়ার আর ইনার এয়ার। তো আউটার এয়ারের মধ্যে পড়ে এয়ার লোব আর এয়ার ক্যানেল। মিডল এয়ারে পড়ে এয়ার ড্রাম আর অসিকলস। আর ইনার এয়ারে পড়ে ককলিয়া আর অডিটরি নার্ভ। এটা তিনটে পার্ট। এইবার এবার আছে আমরা কিভাবে সাউন্ড শুনতে পাই, প্রসেসিং অফ হিয়ারিং। সেটা কি হয়? প্রথমে
সাউন্ড টু ভাইব্রেশন ইয়ারলো আর ইয়ার ক্যানেলের মধ্যে দিয়ে পাস করে, এটা আউটার ইয়ারের পর। তারপর সেটা ইয়ার ড্রামকে গিয়ে হিট করে। ইয়ার ড্রাম কি? ইয়ার ড্রাম হচ্ছে একটা মেমব্রেনের মতো, সেই ইয়ার ড্রাম ভাইব্রেট করে সাউন্ড ওয়েভের জন্য। সেই ভাইব্রেশন তারপরে কোথায় যায়? অসিকল। অসিকল হচ্ছে মেনলি বোনই করে, এটা তিনটে বোন দিয়ে তৈরি। কি কি? একটা হচ্ছে ম্যালিয়াস, সেকেন্ড ইনকাস, আর থার্ড হচ্ছে স্টেপিস। এই স্টেপিস এটা হচ্ছে আমাদের হিউম্যান বডির সবথেকে স্মলেস্ট বোন। এটা খুব এক্সামে আসে, স্পেশালি বায়োলজির এক্সামে বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে এটা আসে যে হোয়াট ইজ দ্য স্মলেস্ট বোন অফ হিউম্যান বডি, সেটা হচ্ছে স্টেপিস। দেন কি হয়? অসিকাস থেকে ককলিয়া যায়। ককলিয়া হচ্ছে একটা স্পাইরাল চেম্বার যেখানে ফ্লুইড থাকে, ফ্লুইড ফ্রি করা থাকে। ককলিয়া কি করে? ককলিয়া এই ভাইব্রেশন এনার্জিটাকে কি করে? ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে বা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। দেন এই ইলেকট্রিক্যাল এনার্জি বা ইলেকট্রিক্যাল সিগন্যাল কি করে? অডিটরি নট সেটা ব্রেনে ট্রান্সমিট করে, আর ব্রেন কি করে? তারপর সেটাকে ইন্টারপ্রিট করে সেই অনুযায়ী বডিকে রেসপন্স করার জন্য বলে। এই হচ্ছে ওভারঅল একটা ব্রিফ মেকানিজম আমাদের সাউন্ডে। আর এখানে এই ছবিতে তোমরা ভালো বুঝতে পারবে যে এক্স্যাক্টলি কীভাবে আছে। ভিডিওটাকে একটু দেখবে, পোজ করবে, যদি কোনো জায়গায় ডাউট থাকে দেখবে। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখানে সাউন্ড। এবার তোমাদের কাছে আমার একটা কোশ্চেন আছে। আমরা তো জানলাম স্মলেস্ট বোন হচ্ছে স্টেপিস। এবার তোমরা আমাকে কোশ্চেন আনসার দেবে, হোয়াট ইজ দ্য বিগেস্ট বোন অফ আওয়ার বডি? ঠিক আছে? যারা জানো তারা নিচে কমেন্ট সেকশনে আমাকে আনসার ওয়ার্ল্ডে রাইট নাও।